সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং 1971 সালে ভয়াল সেই কালোরাত্রির প্রত্যক্ষদর্শী অরুণ কুমার দের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা বইমেলা ও প্রদর্শনী সময়সূচি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 8টা। এই সময় বইমেলা চলবে 26 মার্চ পর্যন্ত। গুলশান 2-এর বেইজ এজ ওয়াটারের এইজ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোহাম্মদ ইউনিসের অ্যান অ্যাবস্ট্রাক্ট অ্যাফেয়ার শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বেস টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আপনি আপনার রেজার্ভেশনটা আমার কাছে দিয়ে দেন, আমি দেখি অন্য কোন জায়গায় ব্যবস্থা করা যায়। আসলে সত্যি কথা বলতে কি, এটা আমার কাছে ড্রিম প্রজেক্ট। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। রাত 11:30টায় সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এবার আলাপচারিতা। আজ 25শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দের ছেলে অরুণ কুমার দে, যিনি 1971 সালে ভয়াল সেই কালোরাত্রির প্রত্যক্ষদর্শী। চলুন কথা বলি তার সঙ্গে। ঠিক এই মুহূর্তে কেমন আছেন জিজ্ঞেস করাটা বোধহয় ঠিক হবে না, কারণ আজ আপনার জন্য অত্যন্ত দুঃখময় একটি দিন, সারা জাতির জন্যই, কিন্তু আপনার জন্য বিশেষ করে আপনি আপনার চোখের সামনে আপনার বাবাকে এবং ভাইকে মারা যেতে দেখেছেন। তারপরেও সেই রাত্রির কথা যদি আমাদের নতুন প্রজন্মের জন্য একটু বলেন। 1971 সালের আপনার 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর যে আমাদের দেশের নিরস্ত্র ঘুমন্ত মানুষগুলোকে যে ওরা নির্মমভাবে হত্যা করবে, তাদের যে প্ল্যান, তো পাকিস্তান হানাদার বাহিনী হচ্ছে ওদের টার্গেটটা ছিল তো আপনার 3টে জায়গা মূল। সারা দেশ তো ওরাই করবেই, কিন্তু ঢাকার যে জায়গাগুলো এর মধ্যে এই 3টে জায়গা। এটা 1 নম্বরে ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ছিল পিলখানা, তৃতীয় ছিল আপনার রাজারবাগ পুলিশ লাইন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11:30 রাত্র 11:30 বা 12:15 আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের যে সামনে যে মেইন রাস্তাটা, ওটার উপরে ওরা অবস্থান নেয়। সমস্ত জিপ টিপ ট্রাক সহ ভারী অস্ত্র সহ ওরা এই অবস্থানটা নেয় এবং এখান থেকে গ্রুপকে গ্রুপ করে বিভিন্ন হলগুলোতে, মেয়েদের হলগুলোতে, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা, এই এলাকাগুলোতে ওরা এটা গ্রুপকে গ্রুপ করে পাঠিয়ে দেয়। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ওদের তখন নিয়ন্ত্রণে। রাত্র যখন 12টা, 12:30, 12টা বা 12:30 বাজে, তখন তাদের এই হত্যাকাণ্ড শুরু হয়। তো সবচেয়ে ভয়াবহ ছিল আপনার ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল। ওই হলে ওরা সারা রাত্রি ওদের সেই হত্যাকাণ্ডের তাণ্ডব, অনেক বেশি নির্যাতন করে হত্যা করেছে, কল্পনার বাইরে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমাদের বাসা ছিল আপনার জগন্নাথ হলের পাশেই,
কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে মেইন রোডের পাশে যে 4তলা বিল্ডিংটা, ওটার দোতলায়, পূর্ব দিকে দোতলায় হলে আমরা বাবা, মা, বড় ভাই, বৌদি সহ আমরা সবাই বসবাস করতাম। তো রাতে যখন গুলির শব্দ হয়, এবং গুলির শব্দ মানে এমন যে নাকি কল্পনা করা যায় না। অসংখ্য গুলির শব্দ হচ্ছে তো হচ্ছেই, কোনো থামাথামি ইসে নাই। তো এই গুলির শব্দে শেষ পর্যন্ত বাবা মা প্রথমে জেগে উঠে, এরপরে বড় ভাই, বৌদি ওনারাও জেগে উঠে, আমরাও পরে জেগে উঠি। প্রচণ্ড আতঙ্কিত আর কি। তো বাবা মা, দাদা, বৌদি বারিন্দায় দাঁড়িয়ে, আমাদের বাসা থেকে আবার জগন্নাথ হলটা পুরোটা দেখা যায়, পুরো মাঠ। তখন এখন যেমন বাউন্ডারি দেওয়া, তখন বাউন্ডারি ছিল না, ওপেন ছিল একেবারে। তো বাবা মা, দাদা, বৌদি দাঁড়িয়ে দেখতেছে জগন্নাথ হলের ভিতরে যে কর্মচারীদের যে ঘরগুলো ছিল, ওগুলো তারা আগুন লাগিয়ে দেয়, এবং সেটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর গুলি শব্দে আর মানুষের আত্মচিৎকার, সেটা হচ্ছে বাঁচাও বাঁচাও। সারা রাত্রি আমরা এই বারিন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখলাম। 26 তারিখ সূর্যোদয়ের সাথে সাথেই 7টা হবে সকাল। তো আমরা দেখলাম যে রাস্তার, মূল রাস্তা যে মেইন রোডটা, মেইন রাস্তার উপরে ওরা সব মানে ট্রাক নিয়ে, জিপ নিয়ে সব অবস্থান করা। এরপরে ওরা গ্রুপকে গ্রুপ করে আবার ওখান থেকে একটা গ্রুপ আসে আমাদের বাসায়, আরেকটা গ্রুপকে পাঠায় তার ডাক্তার ডিসিদেবের বাংলোতে, আর আরেকটা গ্রুপকে পাঠায় যে ওখানে একটা মন্দির আছে, ওরা শিব মন্দির, শিব বাড়ি, ওই মন্দিরের ভিতরে। তা আমাদের বাসায় যে আসে সে 12-14 জনের একটা টিম, পাকিস্তান হানাদার বাহিনী। ওরা এসে প্রথম নিচে জিজ্ঞেস করে বাবার কথা, এই কথা জিজ্ঞেস করার পরে ওরা বলে দেয় যে উপরে থাকে। তো উপরে চলে যায় 4তলায়। ওই 4তলায় যাওয়ার পরে 4তলায় যে বসবাস করতো, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছিল, ড্রাইভার, ও হলো কসাই। তো ও নিজে এসে আমাদের বাসাটা দেখায় দেয়। এরপর ওরা বাসার দরজার মধ্যে আঘাতের পর আঘাত করতেছিল। বাবা দরজা খুলে দেয়, খুলে দেওয়ার সাথে সাথে বাবাকে চারদিক থেকে ওরা ঘিরে ধরে, এবং রাইফেলগুলি সব বাবার দিকে তাক করে রাখে। বাবা হাত তুলে দাঁড়িয়ে থাকে। তো বাবাকে আমাদের বাসা থেকে পাশের যে ফ্ল্যাটের বারিন্দায় নিয়ে বাবাকে দাঁড় করিয়ে রাখে। দাঁড় করে রাখার পর বাবা তো দাঁড়িয়ে আছে, হাত তুলে, রাইফেলগুলো সব বাবার দিকে তাক করা। এই 12-14 জনের যে সেনাবাহিনীর যে টিম, পাকিস্তান হানাদার বাহিনীর, এদের একজন মাত্র আমাদের বাসার ভিতরে প্রবেশ করে আমাদের বাসার সমস্ত জিনিসগুলি তছনছ করে। বাবার সাথে যে তখন র্যাক ডে হতো, ছাত্রছাত্রীদের সাথে ছবি, কবি নজরুলের ছবি, রবীন্দ্রনাথের ছবি, এবং তৎকালীন যে মাননীয় উপাচার্য মরহুম আবু সাইদ চৌধুরী, ওনার সাথে বাবার ছবি, তো বিভিন্ন ছবি সব এগুলো ভাঙচুর করে। তো একটি রুমের মধ্যে আমার বৌদি, ও প্রথমে যায় হলো আমার বৌদিকে হত্যা করার জন্য। আমার ভাই তখন বিয়ে করেছিল মাত্র 6 মাস আগে, বৌদিকে হত্যা করার জন্য যায়। তো পাশের গেটে ছিল আমার এক বোন রানু, ও দাঁড়ানো ছিল ওখানে। তো তখন আমার বড় ভাই ছিল পাশের রুমে, ওকে ডাক দেয় যে দাদা দাদা, বৌদিকে তো ওরা মেরে ফেলতেছে। তো বড় ভাই এসে বাবা বৌদিকে তখন বলতেছিল যে হাত তুলো হাত তুলো। এটা বলার সাথে সাথেই বড় ভাইকে গুলি করে। বড় ভাই বুকে গুলিবিদ্ধ অবস্থায় সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো বড় ভাই এইভাবে পড়ে আছে। তো আমাদের এই ঘরের উপরে ঠাকুরের আসন থাকে, ওটার নিচে হলো বৌদি বসা, এভাবে ঘুমটা দেওয়া। বড় ভাইয়ের যে লাশটা পড়ে আছে ওটার দিকে তাকিয়ে আছে। আমরা প্রথম বুঝতেই পারিনি যে ওরা বৌদিকে হত্যা করে ফেলছে। তো বসা ঘুমটা দিয়ে ওরা এই হত্যাকাণ্ড যখন করে আর কি, বড় ভাইকে বৌদিকে যখন হত্যাটা করে, বোন রানু গেটের সামনে দাঁড়ানো ছিল, ওর 2টা গুলি লাগে। ওর একটা গুলি এই পিস দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে, আরেকটা গুলি এখান দিয়ে ঢুকে চোয়ালের মধ্যে ছিল। ও এগুলো যন্ত্রণায় কাটতাচ্ছে। এই হত্যাটা করে দাদাকে বৌদিকে হত্যা করে ওরা বাবাকে হত্যা করতে যাবে। তা এমন সময় আমার মা বাবাকে গিয়ে এভাবে জড়িয়ে ধরে রাখে, বলতেছিল যে আমার তো সব শেষ করে দিল, আমার স্বামীকে মেরো না। এই বলার সাথে সাথে ওরা আমার মাকে হলো সবচেয়ে নৃশংসভাবে হত্যাটা করে।
আমার মার সমস্ত শরীরটা ওরা ঝাঁঝরা করে ফেলে গুলি করে। এই হাতের বাহু দুটো আছে না, এই বাহু দুটো হলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। মাংসের যে কিমা থাকে, এই কিমার যে মাংস এরকম ওয়ালগুলিতে এই মাংসগুলি সব লেগেছিল। তো মার নাক দিয়ে রক্ত পড়তেছে, জিভটাও বেরিয়ে গেছে। বাবার কুলে মা মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাবা তখনও মারা যায়নি। বাবার ডান পায়ে ডান হাতে দুটো গুলি লাগে। এই অবস্থা বাবা মাকে নিয়ে বসে পড়ে ফ্লোরে। এই হত্যাকাণ্ড ঘটিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীরা চলে যায়। এর ঘণ্টাখানিক পরে আবার দুজন বাঙালিকে সাথে নিয়ে, আপনি সেই সময়টা কোথায় ছিলেন? আমি সামনেই। আপনাকে কিছু বলেন? হ্যাঁ, আমাদেরকে ওই যে আপনার মেরে ফেলে নেই, তবে ওই আপনার তখন বয়স? আমার বয়স তখন হচ্ছে 10 কি 11, ক্লাস 5-এর ছাত্র। তো আমাদের ওই চুলের মুঠি ধরে প্রথমে যে ওয়ালের মধ্যে বাড়ি দিচ্ছে, হাত ধরে এমনি ছুঁড়ে ফেলে দিচ্ছে, তারপরে বুট দিয়ে লাথি মারছে, এগুলি আমাদের সাথে হয়েছে। তো বড় বড় বাসায় যারা ছিল সবাইকে তারা হত্যাটা করে। তো 1 ঘন্টা পরে আবার দুজন বাঙালিকে সাথে নিয়ে আসলো হানাদার বাহিনী। এসে তখন বাবাকে নিয়ে যাবে আর কি। দুজন বাঙালি কাঁধে ভর দিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে। বাবা তখন খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে। তখন আমি পাকিস্তানের হানাদার বাহিনী পায়ের মধ্যে জড়িয়ে বলছিলাম যে আমার বাবাকে নিয়ে যেও না, আমাদের দেখবে কে। পুট দিয়ে লাথি মেরে বাবাকে নিয়ে চলে গেল। বাবা যাচ্ছে, তো আমার খুব জল তৃষ্ণা পেয়েছিল। ওই পাশের ফ্ল্যাটের যে রান্নাঘর, ওই রান্নাঘরে গিয়েছিলাম জল খাওয়ার জন্য। ওটা জানলা আবার আছে, জানলা দিয়ে তখন দেখলাম যে বাবাকে ওরা নিয়ে যাচ্ছে। বাবা খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে। আবার ওইটাও দেখলাম যে ডাক্তার জিসিদেবকেও নিয়ে যাচ্ছে। তো মাঠটা পর্যন্ত যে যায় ওই পর্যন্ত আমি দেখি আর কি। এরপরে আর বাবাকে কীভাবে ওখানে নিয়ে হত্যাটা করছে সেটা আর আমি দেখিনি। খোঁজ তবে- পাননি আর পরে? না, আপনি ওই যে বাঙালি যে দুজন নিয়ে গেছিল, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। ওদেরকে দিয়ে সারা রাত্রি হচ্ছে ওরা লাশ টানাইছে। জগন্নাথলে যাকে যেখানে যেভাবে হত্যা করছে, এই লাশগুলোকে আবাসিক এলাকাগুলোতে যাদের হত্যা করছে, এবং আমাদের বাসায়। তো আমাদের বাসায় তো 3 জন তো সাথে যেতেই। আহত বোনটা কি বেঁচে ছিলেন? হ্যাঁ, ও বেঁচে ছিল। ওকে এলাকাবাসীরা ওই ঘরের যে টিন আছে না, চাল, এই টিন করে ওরা ড্রেনের ভিতর দিয়ে ওরা বোনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছিল। পরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমার বাবাকে তো আপনারা নিয়ে গেছিলেন। ওরা বেঁচে গেছিলো ভাগ্যের জোরে। দুই বাঙালিকে জিজ্ঞেস করেছিলেন? তো জিজ্ঞেস করার পরে ওরা বললো যে হ্যাঁ আমরা নিয়ে গেছি। তো আমরা জিজ্ঞেস করলাম যে আমার বাবা কোথায়। তো বললো যে এই ঘটনা, তখন বাবাকে গিয়ে জগন্নাথলে মাঠে কীভাবে হত্যাটা করছে আর কি। তো বাবাকে আর ডাক্তার জিসিদেবকে ওই মাঝখানে দাঁড় করিয়ে ছাত্র শিক্ষক কর্মচারীদের নির্মমভাবে ব্রাশপাত করে হত্যাটা করে, এবং ওইখানে বিরাট করে মাটির গর্ত করে যারা নাকি মারা যায় এবং যারা নাকি অর্ধমৃত ছিল আহত অবস্থায়, সবাইকে ওই একই গর্তের মধ্যে ফেলে সবাইকে মাটি চাপা দিয়ে তাদেরই হত্যাকাণ্ডের সমাপ্তি করে। একেবারে কাছের মানুষদের এত বর্বরোচিত মৃত্যু আপনি খুব ছোটবেলায় নিজে চোখে দেখেছেন, এবং পরবর্তীতে সেই দেশের স্বাধীনতাও আপনি দেখেছেন, এবং সেই দেশের মাটিতে আপনি বড় হয়েছেন। আপনার অনুভূতি আসলে আমি ঠিক উপলব্ধি করতে পারছি না যে কি হওয়ার কথা। আপনি স্বাধীন দেশে যখন বড় হলেন, কিংবা পরবর্তীতে স্বাধীন দেশের কাছ থেকে যা পেলেন, সব কিছু মিলিয়ে আপনার প্রত্যাশার প্রাপ্তি কতটুকু? আমাদের আপনজনরা বা আমাদের এই দেশের বীর সন্তানরা স্বাধীনতার জন্য যে জীবন উৎসর্গ করে গেছে, সেটা তো আশা অনেক বেশি। কারণ তারা যে চিন্তা করে যে স্বাধীনতা যুদ্ধে দেশকে স্বাধীন করবে, এই চিন্তা নিয়েই তো তারা এগিয়েছে। দেশ স্বাধীন হলো, কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি তো এক এক সময় এক এক রকম থাকে। হয়তো কখনো কোনোটা হয়েছে আশা পূরণ, এখনও হয়তো অনেকটা বাদ রয়ে গেছে যেটা হয়নি, হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে থেকে প্রত্যাশা তো অনেক কিছুই থাকে, বা যে স্বপ্ন নিয়ে নাকি আমার আপনজনরা জীবন উৎসর্গ গেছে, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন দেখি তখন বেশি ভালো লাগে। মধুদার যে ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে এবং করেনি সবার কাছেই একেবারে পরিচিত জায়গা এবং খুব প্রিয় একটি জায়গা।
সবাই সেখানে এখনও আমার যতটুকু মনে পড়ে যে এক কাপ চা হলে কিংবা ছোট ছোট মিষ্টি খেতে যায়। এই যে মধুদার যে স্বপ্ন, মধুর ক্যান্টিন এখনও সেটা ধরে রেখেছে, সেখানের পরিবেশ, সেখানকার যে ছাত্রদের যে মিলন মেলাটা, সেই জায়গার পরিবেশটা ধরে রাখার জন্য, সঠিক এবং সুস্থ সুন্দরভাবে ধরে রাখার জন্য সবারই কিন্তু একটা চেষ্টা থাকা উচিত এবং আপনাদেরও সেখানে একটা কন্ট্রিবিউশন থাকা উচিত। সেটা কি থাকছে? হ্যাঁ, আর বাবা থাকতে যে জিনিসটা ছিল, বাবা যেমন সমস্ত ছাত্র সংগঠনগুলির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদের একটা সর্বাত্মক সহযোগিতা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা সর্বাত্মক সহযোগিতা, সেই জিনিসটা কিন্তু আছে বলেই মধুর ক্যান্টিন কিন্তু এখনও ওই তখনও যা ছিল এখনও কিন্তু সেটিই আছে। আর এর জন্য যে আপনার সার্বক্ষণিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যারা আছেন, কর্মচারী যারা আছেন এবং ছাত্র সংগঠনের যারা যুক্ত, বিভিন্ন ছাত্র সংগঠনের, ওনাদের কিন্তু সবচেয়ে বড় সহযোগিতার প্রয়োজন হয় এবং সেটা ওনারা তখনও করছেন, এখনও করছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো সব দিক থেকে সর্বাত্মক সহযোগিতাটা করেন, যার ফলে নাকি যে আপনি যেটা বললেন যে মধুর ক্যান্টিন তখনও যা ছিল এখনও ওইভাবেই আছে। এই একটা মাত্রই কিন্তু কারণ কোনো কিছু ধরে রাখতে হলে সবাইকে সবার সহযোগিতা করতে হবে। ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।